বিগত গভর্নমেন্ট 1.39 জিডিপির বাজেটে পেত, তার মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আইসিটি মিনিস্ট্রি একসাথে জয়েন করে এই বাজেট দেওয়া হতো শুভম করে পাচ্ছি। 6 মাসে আমার টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে কিচ্ছু দিতে পারে। দুর্বলতার কথা বললাম। 6 মাস হয়ে গেল, দিন রাত্রি কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, একটার পর একটা ব্যাকলগ এত বেশি, আনবিলিভেবল। মনে যেন শিক্ষামন্ত্রীর জন্মই হয়েছে এই 2026-এর 18ই ফেব্রুয়ারি, আমার তাই মনে হচ্ছে। তবু যদি 2026-এ 18ই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জন্ম হতো তাহলে ভালো থাকতো, নতুনভাবে তৈরি করতে পারতাম। এমনকি ভঙ্গুর অবস্থা থেকে এই মন্ত্রণালয়কে আমাদের কাজ করতে হচ্ছে, দ্যাট ইজ আনবিলিভেবল। শিক্ষা প্রত্যেকটি জায়গায় একই অবস্থা, আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। কিন্তু যে জায়গা আমার কাজ করা দরকার, টিবেটকে গুরুত্ব দিতে হবে, এর কোনো বিকল্প নাই। দিস ইজ দ্য অনলি সেক্টর। কিন্তু যেখানে যাই সেখানে থিওরিটিক্যাল কথা শুনি, কমন টার্মিনোলজিগুলি শুনি। এই টার্মিনোলজি সবাই বলছেন, কিন্তু এটা কোনো এমপ্লয়েড নাই। আমি কোনো ইনস্টিটিউশন দেখছি না যে যতগুলি কথা আমরা বলছি এই কাজগুলি কেউ করছে, নিদার ইন গভর্নমেন্ট সেক্টর নর ইন প্রাইভেট সেক্টর। আমরা ট্রেনিং করছি, প্রাইভেট সেক্টর কম্পিউটার বিতরণ করছে, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি। আউটকামটা কি? আউটকামটা হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এখন খালি হয়ে যাচ্ছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো খালি হয়ে যাচ্ছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, এইচএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, দাখিল ভোকেশনাল, আলেম ভোকেশনালে কেউ যাচ্ছে না। অপরদিকে যখন বিরোধী দলে এমপি ছিলাম, মানে বিরোধী দলে ছিলাম, এমপি না, ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই। ধরুন 2012 শেষের দিকে জেল থেকে বেরিয়ে আমি সৌদি আরব গিয়েছিলাম ওমরা করতে। সেখানে গিয়ে দেখি 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ লোক বেকার এবং ইয়াং, তারা ফ্রি ভিসা নিয়ে গিয়েছে এবং তারা ওখানে কোনো কাজ জানে না, তাই কাজ পায় না। নোবডি টুক এনি ইনিশিয়েটিভ যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। তারা তো ফ্রি ভিসে গিয়েছে, 10 লাখ হোক, 8 লাখ হোক, 1 লাখ হোক খরচ করে তারা গিয়েছে। তারা আইডেল, তারা কোনো কাজ জানে না, তারা আমাদেরই সম্পদ। আমরা তো সেখানেও একটা ইনস্টিটিউট করতে পারতাম। আমরা দেখছি হাজার হাজার লোক কোরিয়া যেতে পারে, কিন্তু নো ট্রেনিং, তারা যা চাচ্ছে দিতে পারছে না, ল্যাঙ্গুয়েজ জানি না। চায়না হিউজ অপরচুনিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ জানি না, কাজ জানি না। জাপান বসে আছে টেকনিক্যাল এডুকেশনে নেওয়ার জন্য, আমরা তাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি না, আমরা তাদের কাজ দিতে পারি না। তো দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি। এই অপরচুনিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে সেটি আমি আপনাদের কাছে শুনতে চাই, নট এনি মোর থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল। কেউ কি পারবেন আমাকে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর। এর চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে আর কোনো সেক্টর নেই বাংলাদেশে, যদি সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশ এদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে চান। যেটা বলছিলাম, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ রয়েছে, আমরা তাদের ট্রেন করছি না। জাপানে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা ট্রেন করছি না, ল্যাঙ্গুয়েজ দিচ্ছি না। চায়না যাওয়ার সুযোগ রয়েছে, আমরা ট্রেন করছি না, ল্যাঙ্গুয়েজ দিচ্ছি না। আমরা সকলেই বলি যে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজের দরকার, ইন্ডাস্ট্রি যেভাবে চাই সেইভাবে আমাদের কারিকুলাম করা দরকার। এগুলি কিন্তু নন আমরা শুনতেছি, আমরা কিন্তু কোথাও বিন্দু পরিমাণ কাজ দেখছি না। তারপরে আমরা প্রথমে বক্তব্য শুনলাম, যদিও আমি বিভিন্ন কাজে ব্যস্ত, একটা করছি, শুনতেছি আপনাদের কোর্স কারিকুলাম নিয়ে কথাবার্তা হচ্ছে, কত বছর কোর্স হবে, কত বছর কি হবে, এগুলি ইন ডিটেলস আমাদের এই ধরনের সেমিনারে ডিসকাশন হবে এবং সেইখান থেকে আমাদেরকে সারসংক্ষেপ দিবেন। ইতিমধ্যেই আমাদের ভাবনা কিন্তু আপনাদের সাথে আলাপ করে কাজ করতে হয়। যেমন ধরুন, আমরা কিভাবে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন সিনক্রোনাইজ করব, এটা আমার প্রথম ভাবনা ছিল। এবার জুলাইতে এইচএসসি পরীক্ষা হলো, বাংলাদেশের 2700 সেন্টার, একটি সেন্টারে জলাবদ্ধতা। ইচ্ছে করলে এই কেন্দ্র সচিব ম্যানেজ করতে পারতো, করলো না। মানুষের ইরেসপন্সিবলের মাত্রা কোথায়? একটি পার্টিকুলার কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজে, তার ক্যাম্পাসে পানি জমে, এটা তারা জানে। সারা বাংলাদেশ সূর্য আছে, সুন্দর পরীক্ষা হচ্ছে। ওই সেন্টারে কেন্দ্র সচিবকে যখন চেয়ারম্যান জিজ্ঞেস করলো যে পরীক্ষা কি, আপনার অবস্থাটা কি, কারণ ফাইন, আমার তো বিল্ডিং এ পানি উঠে নেই। আপনি আপনাকে দাওয়াত দিলেন, আপনার বাড়ির সামনে খাল, সেটা পার করার সাকর দিলেন না, পার করতে দিলেন না। মানে ইরেসপন্সিবল কথা বলে। দেখছে যে মেয়েরা বুক পানিতে হেঁটে আসছে, বলতে পারলো না যে তোমরা এসো না,
কারণ নির্বাচনের মতো সেন্টার সেক্রেটারি তিনি যে কোনো সেন্টার যে কোনো কারণে বন্ধ করে দিতে পারেন। এটা মারামারি হলো, ট্রমাটাইজ হয়ে গেল ছেলে মেয়েরা, একজন একজনকে স্ট্র্যাপিং করলো, ট্রমাটাইজ হলো, ঢলে আপনার স্কুলে ভেসে গেল, একটা হঠাৎ করে স্পেসিফিক একটা ঘূর্ণিঝড় হলো, এনি টাইম সত্যি যে কোনো সেন্টার বন্ধ করে দিতে পারে, করলো না, দেখছে বুক সমান পানি দিয়ে আসতেছে, মানে এতটা ইরেসপন্সিবল হতে পারে, আনবিলিভেবল, মানে এভরিওয়্যার এইভাবে হচ্ছে। হাউবার আমরা সিনক্রোনাইজ করতে চেয়েছি পরীক্ষা, সকলের সাথে আলাপ করে এখন থেকে 4 মাস আগে আমি ডিক্লেয়ার দিলাম যে আমরা কবে 2027 এসএসসি পরীক্ষা নেব। 1000 স্টেক হোল্ডারের সাথে কথা বললাম যে আমরা পরীক্ষাগুলোকে নিয়ে আসতে চাই ফেব্রুয়ারি আর এপ্রিল। ফেব্রুয়ারিতে হবে আমাদের এসএসসি, এপ্রিল হবে এইচএসসি, তাহলে আমাদের অ্যাডমিশনের কোনো গ্যাপ থাকছে না, ইউনিভার্সিটি সিনক্রোনাইজ হচ্ছে, বিদেশে যেতে পারছে সবকিছু। তো ফেব্রুয়ারি 10 তারিখে রোজা, তো সবাই বললো যে আপনি রোজার আগে শেষ করে দেন। একদম ধরেন বিকানোসের প্রিন্সিপাল, মডেল প্রিন্সিপাল, আইডিয়াল প্রিন্সিপাল, মানে কুমিল্লার, সিলেটের, নোয়াখালী, এইভাবে 1000 স্টেক হোল্ডারকে আমরা নিলাম, নিয়ে কথা বললাম। আগে আমাদের সময় এখানে যাই না, সিনিয়র কয়জন আছেন, পরীক্ষা হতো সকাল বিকাল 2 বেলা। এখন তাদেরকে 1.5 মাস দিয়ে পরীক্ষা দিতে হবে। 1.5 মাস আপনি স্কুল বন্ধ রাখেন, 1.5 মাস আপনি কলেজ বন্ধ রাখেন, কারণ স্কুলে পরীক্ষা স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, তাহলে 1.5 মাস পিছিয়ে যায় না, দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে রুটিন করেন, ঈদের আগে যদি রোজার আগে শেষ করতে চান তো বললো ঠিক আছে আমরা জানুয়ারি 7 তারিখে শুরু করব, শেষ করব ফেব্রুয়ারি 7 তারিখে, 10 তারিখ থেকে রোজা। এখন আবার ওই যে সকলের সাথে আলোচনা করি, সকলেই বলছে ফাইন আপনি পরীক্ষা এগোতে চাচ্ছেন, বাট ক্লাস 9-এ যে পড়ালেখা করলো তাদের সময় দিলেন কোথায়? কথা যে বুঝতে পেরেছেন? এখন আগে কিন্তু ওই শিক্ষকতা বলেনি, কারণ আপনি ক্লাস 10-এ লেখাপড়া করলেন লাস্ট ইয়ারে, 9-এতে করলেন আগের বছরে, তো জানুয়ারি 7 তারিখে পরীক্ষা দিলেন না, ক্লাস 9-এ রিভিউ করার সময় দিতে হবে না? 10-এ তো আপনি পড়িয়ে আসছেন, 2টা ক্লাস মিলিয়েই তো ম্যাট্রিক পরীক্ষা নাকি এসএসসি পরীক্ষা। এখন আবার সবাই বলছে যে ভেবে দেখুন, ভাবতে তো আমাদের হবে, তাহলে কি করা যায়? রোজায় তো পরীক্ষা নেওয়া যাবে না, রোজায় হরতাল করা যায় নাকি? রোজায় পরীক্ষা নেওয়া যাবে না, তাহলে কি রোজার পরে পরীক্ষা দেবে? তাহলে গেলে কোথায়? মার্চের 10 তারিখে, ও ঈদ 10 তারিখে, আপনি যদি 2-4 দিন সময় দেবেন না, তা আবার যান মার্চের 15, পরীক্ষা নেন 1 মাস, এপ্রিলের 15, রেজাল্ট দেন 2 মাস, মে 15, জুনের 15, তা আপনি আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন কখন? আবার সেই রেইনি সিজন, মানে সিনক্রোনাইজ করা যাচ্ছেই না, আপ্রাণ চেষ্টা করে। এখন আছে টেকনিক্যাল এডুকেশন, এটাকে এই গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে। মানব সম্পদ উন্নয়ন করতে হবে, উনি বাজেট দিয়েছেন, আমরা টাকা পাচ্ছি। বিগত গভর্নমেন্ট 1.39 জিডিপির বাজেটে পেত, তার মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আইসিটি মিনিস্ট্রি একসাথে জয়েন করে এই বাজেট দেওয়া হতো, শুভঙ্করে ফাঁকি। এবার আর শুভঙ্করে ফাঁকি নয়, উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আই উইল রেইজ as much as 5% of GDP. Can you imagine how big budget it would be? How could I use this budget? What I'm going to do with this big money? আমরা অনেক চিন্তা কল্পনা করে যা যা করা যায় এই আগামী 1 বছরে, হঠাৎ করে নিলেই হবে না, আমরা ম্যাক্সিমাম 2%-এ গেলাম। You see, 87,000 crore থেকে 1,36,000 crore টাকা চলে আসলো। এর মধ্যে আমরা টেকনিক্যাল এডুকেশনে বাড়লাম বেশি, কিন্তু আমরা কোথায় দেবো টাকা নিয়ে? কি করবো টাকা নিয়ে? আমাদের স্টুডেন্টই পড়তে আসছে না। উই ক্যানট অ্যাট্রাক্ট দ্য স্টুডেন্ট। আমি সত্যি সাহেবের সাথে বসে বসে আলাপ করছি, টেকনিক্যাল এডুকেশন আসছি, আপনারা এখানে স্লাইড দেখছি, আলাপ করছি, কীভাবে আমরা এটা করি। কেউ এই টেকনিক্যাল কলেজে ভর্তি হতে চায় না, কেউ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন যেতে চায় না, কেউ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চায় না, সিট খালি থাকে। অপরদিকে বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়ে দেখবেন শত শত দরখাস্ত, প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, আমি জানি না। তারপরে এমপিওর জন্য অ্যাপ্লিকেশন থাকে, ছাত্রছাত্রী নেই এমপিওর জন্য অ্যাপ্লিকেশন। এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, 20 লক্ষ পরীক্ষা দিল, 12 লক্ষ পাস করলো, 8 লক্ষ ফেল করলো, আপনার 25 লক্ষ সিট রয়ে গেছে। মানে সব কিছুই আগে দেন, যেখানে যাবেন সেখানে কোনো উত্তর নেই। তাহলে আমাদের কি করা যায়? আমরা 2001-এ দায়িত্ব পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্বারা 4টি বিআইটিকে ইউনিভার্সিটি করে দিলাম। বুয়েটে রয়েছে, সবাই ইউনিভার্সিটি হতে চায়, করে দিলাম। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এনাফ হয়ে গিয়েছে, 5টা আছে। বুয়েট ইজ দ্য লার্জেস্ট ওয়ান। বুয়েটকে আরো রিস্ট্রেন্থেন করতে হবে, বুয়েটের বাজেট বাড়াতে হবে, বুয়েট আমাদের হিউজ কাজ করতে হবে, কারণ বুয়েট আগের অবস্থায় আছে। আমি গিয়েছিলাম সেখানে। ইউজুয়ালি পলিটিশিয়ানরা একটু
জিনিসটা একটু বইটা কম যায়। আমি অলরেডি তাদের অরিয়েন্টেশন প্রোগ্রাম গিয়ে দেখে আসছি। সেই আমার দেখা বুয়েট, আমরা যখন ছাত্র ছিলাম, যখন হলগুলিতে যেতাম, সেই হলগুলি ধসে পড়ছে। সেই আমার দেখা বুয়েট আমার মতোই রয়েছে, কিন্তু পৃথিবী কোথায় চলে গিয়েছে। অ্যান্ড বুয়েট কতটা না সম্মান বহন করে আমাদের জন্য, তাই না? সেখানে ক্যাপাসিটি আমাদের বাড়াতে হবে। তাদের জন্য জায়গা রয়েছে কিনা ওই নতুন টাউনটা, সেখানে সেই জায়গাতে আমরা তাদেরকে সেখানেও সেকেন্ড ক্যাম্পাস করতে পারছি না। এদিকে আমরা 4টা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করছি। ডুয়েট রয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউটের ছেলে মেয়েরা ডুয়েটে ভর্তি হয়। এখানে এসএসসি পাস করে 4 বছর লেখাপড়া করার পরে ডুয়েটে গিয়ে ভর্তি হয় অ্যাজ ইট দেয়ার ইন্টারমিডিয়েট। সেই তাদের এইখানে যে 4 বছর টেকনিক্যাল এডুকেশন করলো, তার জন্য কোনো বেনিফিট পাচ্ছে না, তাহলে লেস অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। আর আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হলে আমাদেরকে যদি এই টেকনিক্যাল এডুকেশন সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা না করতে পারি, তাহলে তো একই হলো। চাকরি এডুকেশনে চাকরি পেতে পেতে কারো 30 বছর চলে যায়, কারো 32 বছর চলে যায়, যে ভালো পেলেও 26 বছর আগে পড়ে না। কিন্তু আমরা জানতাম পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি 6 বছর বয়সে লেখাপড়া করলেন, ক্লাস 10 16 বছরে বেরোলেন, 3 বছরে আপনি ডিপ্লোমা করলেন, 19 বছরে আপনি চলে গেলেন। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হতে তো এভাবেই হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো এইভাবেই হয়। 19 বছরে আপনি চাকরিতে চলে গেলেন, ইউ হ্যাভ এনাফ টাইম টু গিভ সার্ভিস টু দ্য পিপল আপ টু 65 ইয়ার্স ওল্ড। এখন যদি আমি পলিটেকনিক ইনস্টিটিউট দেখা গেলো ইন্টারমিডিয়েট পাস করে যাচ্ছে বা মেট্রিক পাস করে যাচ্ছে, 16 বছর দিলাম, 4 বছর 20 বছর, তারপর আবার চলে গেল ডুয়েটে, বা এখান থেকে বেরিয়ে সে চাকরি পাচ্ছে না, আবার তার কোনো ব্যাচেলার ডিগ্রি নাই। হাসতে হাসতে বললাম, যখন আমার এখানে ম্যানেজমেন্ট কমিটি নিয়ে মিটিং হলো, প্রিভিয়াস গভর্নমেন্ট বলে গিয়েছে যে ডিগ্রি পাস হতে হবে, সবাই একটা বিশ্বাসে এসে গেছে যে ডিগ্রি থাকতে হবে। তাই বললাম, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি ডিগ্রি পাস? তারা কি কোনো ম্যানেজমেন্ট কমিটি সভাপতি হতে পারবে না? আমি তো জানি খাদেম সাহেব ডিএডি চেয়ারম্যান ছিলেন, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো উনি নিজেও তো প্রস্তুত করেছে, উনি একটা স্কুল কলেজের সভাপতি হতে পারবেন না। তার মানে এটা কি? তো এই যে টাপুস, এই যে তাদেরকে উপরে দিয়ে উঠতে দেওয়া হচ্ছে না, এই জন্য তো লেস ইন্টারেস্টেড। সোসাইটি তো মানুষ সব কিছু চায়, পয়সাও চায়, অ্যাট দ্য সেম টাইম স্ট্যাটাসও চায়। একই ইকুইভ্যালেন্ট ছেলেকে আমি ম্যাট্রিকের পরে মেধাবী মনে করে আমি পলিটেকনিক ইনস্টিটিউট গেলাম, যে সে সায়েন্সের ছাত্র, সে ভালো করবে, সেখানে যাওয়ার পরে সে দেখা গেল যে সারা জীবনে সে একটা ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পেল না। অন দ্য আদার হ্যান্ড ইউ সি ইন্টারমিডিয়েট পাস করে আপনি আর্মিতে চলে গেলেন, সেখানে আপনি ট্রেনিং অ্যান্ড এডুকেশন ট্রেনিং এর মধ্যে দিয়ে যে সময় আপনি বেরিয়ে আসেন, সেই সময় কিন্তু আপনার ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পেয়ে গেলেন। তারপরে আপনি পড়তে থাকেন, ওখান থেকে যেতে থাকেন, পিএইচডিও করতে পারেন। কিন্তু এই যে আমাদের টেকনিক্যাল এডুকেশনটাকে সামনের দিকে এগোতে যাচ্ছে না, এটা নিয়ে হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আপনাদের কথা বলতে হবে এই বিষয়গুলো। আমি অ্যাসোসিয়েশনে গিয়েছিলাম, আমাদের সভাপতি সাহেব আছেন, আমি বললাম 4 বছর 3 বছর করে কি বলেন কি আপনি? আমি বললাম 5 বছর করে বলেন কি আপনি? মানে তারপরে কিন্তু উনি আর আমার কোনদিন আনসার দিলেন না। আমি একটা বললে উনি আবার বললেন না, এটাও না এটাও না। তো একটা কিছু বলেন, হোয়াট ডু আই লার্ন, হোয়াই আই ক্যান গেট দ্য রিকমেন্ডেশন, how do I go ahead? Can I take my decision by myself without asking the stakeholder? No, that's how it doesn't work. I must talk with the stakeholder and then take the decision. আমরা এককভাবে আমার ব্যক্তিগত রিসার্চ হতে হবে না, কিন্তু উই নেভার হ্যাড এনি আনসার। আমি সত্যি সাহেবকে বললাম যে 4টা কলেজ করতেছি, এগুলিকে যদি আমরা পলিটেকনিক ইনস্টিটিউট ছেলেদেরকে ডেডিকেটেড না করি, তারা তো এগোতে পারছে না, পিপল আর নট অ্যাট্রাক্টেড। আবার 4 বছরের মধ্যে আমি ওই সভাপতি সাহেবকে বলছিলাম যে 4 বছরের মধ্যে একটা সার্টিফিকেট কোর্স ঢুকিয়ে দেন, 2 বছর একটা সার্টিফিকেট, 4 বছর ডিপ্লোমা, তাহলে 2 বছর পর যদি কেউ চলে যেতে চান সার্টেন লেভেলে কোথাও কোনো একটা বিষয়ে, আমি বলেছিলাম, বাট নেভার কাম ব্যাক। এগুলি আমি লিখিতভাবে বলেছিলাম, আমার খুব সময় কম, তারপর বলে যাচ্ছি। আই ওয়ান্ট টু নো দ্যাট। এখন আপনারা থিওরিটিক্যাল অনেক কথা বলবেন, অনেক, এগুলি তো আমি আমার রিসার্চ বই লিখতে লিখতে আমার দিন রাতে 4 বছর বসে এগুলি রিসার্চ করেছি, এগুলি আর আমার শোনার সময় নাই। এখন আমার সময় হলো কাজ করা। একটি মডেল দেখি নেই প্র্যাকটিক্যাল স্কুল, গভর্নমেন্ট অর প্রাইভেট, কোনো জায়গায় ইন্টারন্যাশনালি কোথাও কোনোভাবে কানেক্টেড হয়ে এমন কিছু দেখিয়েছে যে যেটাকে মডেল হিসেবে আমি নেব, এটা নেই। কিন্তু সকলেই পারমিশন নেয়, ডিপার্টমেন্ট খোলে, ভর্তি করায়, এন্ড অফ দ্য ডে নো। আমাদের কারিকুলাম আমি নিজেই বুঝি না যে এই কারিকুলাম কিভাবে চলে, এটা অসলের হয়ে গেছে। আমি সেটাকে বলেছি, আমি ঘুরে ফিরে একই জিনিস দেখাচ্ছে, মানে নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক আউট অফ দ্য বক্স। গতানুগতিক যা ছিল তাই, জাস্ট টাইম পাস।
টাইম পাস। আই এম নট দ্যাট টাইপ অফ ম্যান। তা আমি সেই জন্য আমাকে বাইরে যেতে দেওয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে অবস্থা, আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ হয় না। গত সপ্তাহে ওনাকে বললাম যে আপনি যদি আমাকে চায়না যেতে না দিন, তাহলে আমি কিন্তু টেকনিক্যাল এডুকেশন কোনো ডেভেলপমেন্ট করতে পারবো না। আমাকে যেতে দিতে হবে এবং আমার সাথে ডক্টর মাহাতিকে দিতে হবে এবং আমার সাথে টেকনিক্যাল সেক্রেটারিকে দিতে হবে। উনি বললেন যে যান, এই যান বললেন। এই এক সপ্তাহে আমরা রেডি করলাম, এই 25 তারিখে যাচ্ছি। তো 25 তারিখে আবার আমার টিকিট দিল রাত্রে 12:30। একটু বলেন তো, এই বয়সে রাত 12:30 সকাল 6টায় পৌঁছে 10টায় মিটিং করা। এই জন্য বলতেছি যে আমাকে দুপুরের দিকে একটু টিকিটটা দেওয়া হোক। সারা তো সজাগ থেকে সকাল 10টায় 3 দিনের জন্য নন স্টপ মিটিং। আই ওয়ান্ট টু সি হোয়াট দে আর ডুইং, what they did, why they are so advanced. কিন্তু এখানে আমাদের অনেকেই গিয়েছেন, অনেকেই দেখেছেন, বাট নাথিং রেপ্লিকা সো ফার আই হ্যাভ সিন। আমাদের এই জায়গাগুলোতে কেউই কখনো কাজ করছে না। আমার কথা হলো ইদার আই শুড ওয়ার্ক অর আই শুড কুইট। There is no in between anything, no wasting time. Why I am here for? Why I became a minister? Why he made me a minister? To give something new. এখানে এসে মন্ত্রিত্ব পতাকা উড়িয়ে ঘুরবো আর আনন্দ করে বেড়াবো, দ্যাটস নট। আমাদের প্রধানমন্ত্রী, আপনি তার প্রোগ্রামগুলি দেখেন, এভরিডে 9 o'clock sharp, স্যাটারডে হি হ্যাজ এ মিটিং 1, 2, 3, 4, অনলি ফ্রাইডে জুমার নামাজের জন্য উনি ছুটি নেন, আবার বিকালবেলা দেখবো এখানে সেখানে আসছে। তারপরে তো ওনার সারা দেশে পলিটিক্স করতে হয়, পলিটিক্যাল মিটিং করতে হয়, সেশন করতে হয়, ডিসকাশন দিতে হয়, কত কি দিতে হয়। হি ইজ ওয়ার্কিং 25 hours a day. So why not we? A technical education sector is the most neglected sector. If you go back to Pakistan, that time, up here again, German Technical Institute, Sweden Technical Institute, Mirpur Technical Institute, they have done so many things in the technical education. কিন্তু আমরা বাংলাদেশে এসে টেকনিক্যাল এডুকেশনের প্রায়োরিটি দিচ্ছি। সবাইকে টার্সিয়ারি এডুকেশনে পিএইচডি করানো, পোস্টডক করানো, প্রফেসর বানানো, আর শুধু বিসিএস ক্যাডার বানানো, that should not be the aim of a state, a country. এবং এই টেকনিক্যাল এডুকেশনকে যদি প্রায়োরিটি দিয়ে না দেওয়া হয়, এই টেকনিক্যাল এডুকেশনকে যদি প্রায়োরিটি দেওয়া না হয়, তাহলে দেখেন আমাদের ইকোনমিক লাইফ লাইনটা কি? গার্মেন্ট। ডু ইউ বিলিভ গার্মেন্ট? নো। গার্মেন্টস আমরা কি করি? কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আই ডোন্ট নো পার ডজন শার্টে আমরা কত নিচ্ছি, বাট লার্জ নাম্বার অফ পিপল ওখানে চাকরি কাজ করছে। দিস ইজ ভেরি হেলদি থিং ফর আস, যে প্রায় 60 লাখ ওয়ার্কার সেখানে আমাদের রয়েছে, তাই না? তো এখানে একটা এমপ্লয়মেন্টের দিকের সুযোগ রয়েছে। কিন্তু আমাদের মেইন লাইফ লাইনটি হচ্ছে এক্সপেক্ট্রিয়েট। এই জায়গাটি কাজ করতে হলে আমাদেরকে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট আমাদের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, ল্যাঙ্গুয়েজ। আমি যখন 2012 শেষের দিকে আমি সৌদি আরবে গিয়েছিলাম, one of my friend, he's a doctor there. তো ওর চেম্বারে আমি গেলাম, গল্প করছি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম সে কত বেতন পায়। পাশের চেম্বারে এক পাকিস্তানি ডাক্তার বসা, এবং সেই ডাক্তারও ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করে গিয়েছিল। উনিও ঢাকা মেডিকেল কলেজে পাস করে, আমার বন্ধুটি। তো তার চেয়ে 1.5 গুণ বেশি বেতন পায় পাকিস্তানি ডাক্তাররা। তা আমাকে গল্প করে বলতেছে, সে যখন আমার সাথে পড়েছিল আমি তার চেয়ে বেটার স্টুডেন্ট ছিলাম। আর কি দুর্ভাগ্য, সৌদি আরবে এসে একই চেম্বারে দুজনে একই বিষয়ে বিশেষজ্ঞ, আমি তার চেয়ে কম বেতন পাই। আমি হাউস পসিবল, তুমি তো একই মেডিকেল কলেজের ডাক্তার, একই জায়গায় একই ক্লাসে, তুমি ভালো ছিল ও খারাপ ছিল, আর তুমি কম পাচ্ছ। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইট? কেউ বলতে পারেন সিক্রেটটা কি? ল্যাঙ্গুয়েজ। ভেরি সিম্পল। কারণ আমি বলতে যাচ্ছি এইটাই আবার এইভাবে চুলকানি হচ্ছে, হাউ ডু আই সে ইন ইংলিশ? এইটা তো বলতে আবার কষ্ট হয়। আমি যদি কোনো ডাক্তারি ল্যাঙ্গুয়েজ না জানি, ধরেন এখানে তো সব ইঞ্জিনিয়ার, আপনার প্রত্যেকটা রোগ কি ইংলিশে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন? দ্যাটস অল। একজন অ্যারাবিক পেশেন্ট আছে, সে আরবিতে বলবে তার রোগটা কি, জাস্ট ফর ল্যাঙ্গুয়েজ। ওই ডাক্তার 1.5 গুণ বেশি বেতন পাচ্ছে। তো আমরা কি ল্যাঙ্গুয়েজে গুরুত্ব দিচ্ছি? এই যে আমাদের সচিব সাহেব, ডিজি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব আমার সাথে বসা টেকনিক্যাল এডুকেশনের, আমরা কোন পলিটেকনিক ইনস্টিটিউটকে ল্যাঙ্গুয়েজে গুরুত্ব দিয়েছি? আমরা কি স্পেশালাইজ করে দিতে পারি না? যে ঠিক আছে এই পলিটেকনিক ইনস্টিটিউট অ্যারাবিক স্পেশালাইজ, ওটা হলো ম্যান্ডারিন, ওটা হলো জাপানিজ, ওটা হলো কোরিয়ান, ওটা হলো থাই, হোয়াটএভার, এটা হলো ফ্রান্স। আমাদের তো সুযোগ করে দিতে হবে। হোয়াই আই এম গোয়িং দেয়ার? অল অন এ সাডেন আমি বাইরে প্রোগ্রাম করি না, আনফর্চুনেটলি আজকে সকালে একটু গ্যাপ ছিল, তারপর এই ধানমন্ডি একটা প্রোগ্রামে গেছি, সেখানে যাচ্ছি, সচিব সাহেব সেখানে আসতেছেন অলরেডি দিয়ে, আর আমাকে ওখানে যেতে হবে। তো পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়ে গেলেন আমাকে সচিব সাহেব। ওখানে গিয়ে দেখলাম সেই আগের দিনের অবস্থা।
তো আমি তো যেভাবে বললাম যে আমরা যেহেতু যাচ্ছি, উই হ্যাভ টু সেট আপ সাম কাইন্ড অফ রেপ্লিকা পলিটিক্যাল ইনস্টিটিউট হিয়ার। মেবি আমি অলরেডি ডিফারেন্ট প্রজেক্ট বানাচ্ছি ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউটকে নিয়ে। এখানে আসার পরে আমার প্রিন্সিপাল সাহেব বললেন, স্যার আপনি তো বলেছিলেন বাস দিবেন। আমি না না না, এমন কথা বলতে পারিনি। আপনি বলছেন বিআরটিসিতে বাস বানাবেন, আমি বিআরটিসি আমি বলে দেবো। স্যার টাকা পাবো কোথায়? কই আমাদের প্রিন্সিপাল সাহেব কোথায় জানো? আমি কি বলেছি যে আপনার বাস দেবো? বাস দিতে পারে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দিলে সারা আমাকে দিতে হবে। আপনি বলছেন পলিটিক্যাল ইনস্টিটিউটে বাসের দরকার, কোথেকে নেবে? বিআরটিসিতে। আমি বলছি ঠিক আছে, বিআরটিসি বলে দেবো। এখন উনি বললেন না বাস দিতে হবে, তাহলে টাকা দিতে হবে। আমি বললাম না না না, আপনাকে টাকা দিলে সবাইকে টাকা দিতে হবে। তো কি করা যায়? আমি ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউটকে সেপারেট একটা প্রজেক্ট আমরা নিয়ে আসতেছি, এ মডেল পলিটিক্যাল ইনস্টিটিউট। আমরা এটাকে করে দেখি এটা কিভাবে আমরা এটাকে ডেভেলপ করি। তো দ্যাটস হাউ আমাদেরকে কাজ করতে হবে, এক একটাকে এক একটা করতে হবে। সুইডেন পলিটিক্যাল, সুইডেন বাংলাদেশ সুইডেন পলিটিক্যাল ইনস্টিটিউট কাপ্তাই উনি দেখে আসছেন। তো উনি, আমি দেখিনি। হ্যাঁ, তো উনি ওখানে গিয়ে আমার কল করেন, স্যার আমাদেরও তো একটা আছে ভালো। আমি তো দেখলাম না, যদি আমার সুযোগ থাকতো আমি ওটা দেখে তারপর আমি জানা যেতাম, কারণ সেটা ভালো। তো অন্যটা ভালো না কেন? মানে সুইডেন হলেই ভালো বানানো যায়, চাইনিজ হলে ভালো বানানো যায়, আমরা পারি না কেন? আমাদের প্রাইভেট এন্টারপ্রেনারশিপটা কি করলো? কি একটা মডেল তৈরি করতে পেরেছে? হায়ার এডুকেশনে তো অনেকগুলো ইউনিভার্সিটি ভালো করছে, কিন্তু টিবেটে তো কোনো কিছু নেই। সেটা গতকালকে বলে আসছি। টিবেট ইজ এ সাবজেক্ট, আইইউটি ওই গাজীপুরে আছে, তাই না? আমি তো ভাবছি চেয়ারম্যান মহোদয় আমাকে দাওয়াত দিয়েছে, আমি একটা ইনস্টিটিউশন দেখাবেন, সেই জন্য আমি আসছি। আই সোয়ার, আমি কিন্তু জানতাম না যে সেমিনার করবে, তাহলে আমি আসতাম না। আমি ভাবছি যে ড্যাফোডিলের চেয়ারম্যান এমন একটা মডেল বোধ তৈরি করেছে, আমাকে দেখাবে। আই এম কোয়াইট ইন্টারেস্টেড টু সি এ নিউ থিংস, নিউ আইডিয়া। তাহলে আমার মনে হয় মিলন ভাই আমরা দেখাইতে পারবো ডায়েট একটা করছি আমরা। আমরা 5 মিনিট একটু আপনাকে প্রেজেন্টেশন যদি রিপোর্ট দেয়, একটা স্যাম্পল আমরা দাঁড় করিয়েছি। না, আমি এখনই দেখতে চাই। আমি কোন চোখেই দেখাইতে পারবে, আপনি এখনই চোখেও দেখাইতে পারবে রিপোর্ট। তুমি রেডি আছো? এখানে থাকে, আমি এখনই দেখে এখানে পাশের বিল্ডিং এ রিপোর্ট কি রেডি তুমি? জি, উই ওয়ান্ট নিউ থিংস, নিউ আইডিয়া, নিউ ইনোভেশন। আমরা অলরেডি করছি এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে এমপ্লয়মেন্ট রেশিও অলমোস্ট 100%। আমরা সেটা চাই, প্রাইভেট এন্টারপ্রেনাররা প্রাইভেটলি ডেভেলপ করবে এবং তারা আমাদেরকে মডেল দেখাবে। কারণ গভর্নমেন্টের যে ব্যুরোক্রেটিক রেড ট্যাগ একইভাবে চলে। আমি তো বললাম 6 মাসে আমার টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে কিচ্ছু দিতে পারে, নাথিং আমাকে দিতে পেরেছে। আমি আই ওয়াজ কোয়াইট বিজি। আমি এই 6 বছর আমার 6 মাস শেষ হলো। নাও আই এম স্টার্টিং উইথ টিবেট। নাও এভরি ডে আই ওয়ার্ক উইথ টিবেট। আদার ডিপার্টমেন্ট একটু স্ট্রিম লাইনে আমি নিয়ে আসছি, এখন এই জায়গাতে আমি ট্রাই করি। তো আমার আজকে সেমিনার যারা আছেন, আপনারা এখানে ডে লং সেমিনার করবেন, আমাকে রিকমেন্ডেশন দিবেন। আমি অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম, অনেকগুলো উত্তর আমি চাই। যেমন আমি নিজে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের ছাত্র। আপনি কি চিনেন এটা? অনেকেই চিনেন না। এটা ওয়ান অফ দি কাইন্ড স্কুল অ্যান্ড কলেজ established in the year 1965. দিদা পাকিস্তান গভর্নমেন্ট এটা করেছিল। অনলি ওয়ান রিজনে করেছিল যে এখানে যে লেখাপড়া করবে সেই ইঞ্জিনিয়ার হবে, বুয়েটে যাবে। এবং কোর্স ডিজাইন ছিল, ক্লাস 6 থেকে শুরু হতো ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েটে ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, মেটাল ওয়ার্কশপ, উড ওয়ার্কশপ, 3টা সাবজেক্ট থাকতো। আর আদার কোর্সেস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, নো বায়োলজি। বায়োলজি দরকার আছে? এখন তো মাদ্রাসাও বায়োলজি দিচ্ছেন, আপনি স্কুলেও বায়োলজি দিচ্ছেন। মানে এভরিওয়্যার জাস্ট ওপেন আপ দ্য সাবজেক্ট, নো স্পেশালাইজেশন। এই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে আপনি 1965 হইতে 1975 পর্যন্ত 100% স্টুডেন্টরা সেখানে বুয়েটে ভর্তি হয়েছে। 100%, নট 99%, এবং উইদাউট হ্যাভিং এনি কোচিং, সবাই ট্রান্সফার। তাহলে আমি যদি এখন প্রত্যেকটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করি ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেই ছাত্রগুলি অটোমেটিক্যালি বুয়েট এবং 4টা যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেটা, এবং বাকি 4টা যে আমরা করছি, আরো কয়টা আছে না আমাদের ওইটা ছাড়া, আরো 4টা আছে, 4টা নতুন করছে, আর 8টা, আর 4টা বাইরের ইউনিভার্সিটি কুয়েট মিলিয়ে আরেকটা রয়ে গেল ঢাকা বুয়েট। তাহলে 4 4 8 আর 4 12 আর একটা হলো বুয়েট, 13টা। তাহলে এই 13টার মধ্যে
ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা করবে সেই টেকনিক্যাল কলেজ প্রত্যেকটি উপজেলা একটা করে করা হচ্ছে, এবং যেগুলি হয়ে গেছে সেখানে ছাত্র নেই। কেন নেই? বিকজ আগের মতো আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার বানানোর জন্য সেই প্রতিযোগিতায় নেই। আমরা সেই জায়গাটা যেতে হবে। ডিপ্লোমায় যারা পাস করছেন তাদেরকে আপগ্রেডেড করতে হবে। এখন গ্রেডিং নিয়ে আপনাদের ঝামেলা, গ্রেডিং এর জন্য ইয়ার বাড়ানো হয়, সেটা আরেক জায়গা। এত ঝামেলায় কিভাবে আমরা সলিউশন করব, আজকে এগুলি একটু আলোচনা করে আমাদের বলবেন। ইনশাল্লাহ আমাদের প্রাইভেট এন্টারপ্রেনাররা দেখি টেকনিক্যাল এডুকেশন কোন কোন সেক্টরে কেমন করে, আর যেগুলি পারমিশন নেওয়া পলিটেকনিক ইনস্টিটিউট আছে, বিল্ডিং এর দোতলায়, রেস্টুরেন্টের 3 তলায়, ল্যাব ছাড়া, বা মনে করেন শরীর চর্চা কলেজ আছে বাংলাদেশে, ন্যাশনাল ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে, প্রিভিয়াস গভর্নমেন্ট, যাদের মাঠেই নেই তারা শরীর চর্চা কলেজ। কেন ইমাজিন, মানে ভাবতে পারি না শরীর চর্চা কলেজ, কারণ চাকরির জন্য একটা সার্টিফিকেট লাগে, ওই সার্টিফিকেট তারা ইস্যু করে। সো দ্যাটস হাউ আমাদের দেশ চলে আসছে, কিন্তু আগামী দিনে চলবে না। দ্যাট উই ক্যান সে, চলে আসছে, যা গেছে গেছে, এটা নিয়ে কথা বলার দরকার নেই, কিন্তু আগামী দিনে তা চলতে দেওয়া হবে না। আমরা সকলেই মিলে নতুনভাবে করব। আপনার সকলেই এক্সপার্টিস, অথবা আপনারা সকলেই মিলে আমাকে সুন্দর একটা রিকমেন্ডেশন দেবেন। মনে আছে তো কি কি বলেছি, প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে আপনাদের রিকমেন্ডেশন দেবেন। এই ড্যাফোডিল যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা আমার করার কথা ছিল। আমি সভাপতি সাহেব বলেছিলাম যে আমি আমার কনফারেন্স রুমে একদিন ডাকবো, কিন্তু এত লোককে আমার কনফারেন্স রুমে ডাকা সম্ভব ছিল না, এত বিশেষজ্ঞ, এত জ্ঞানী গুণী লোক যেটা ড্যাফোডিল অর্গানাইজ করেছে। অতএব আমার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলির উত্তরগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে আমার ইমপ্লিমেন্টেশন সুবিধা হবে, তাহলে আর মিডিয়ার সামনে আমাকে ফেস করতে হবে না। আপনি এটা করলেন কেন? পরের দিনে ফেসবুকে এক শিক্ষক বলে দিবে আন্দোলনে নেমে যাব, বুঝলেন তো? আর কত যে ট্রিক্স আছে, ওই তো কয়েকদিন আগে আমাদের এনটিআরসি মিটিং হলো। এনটিআরসি মিটিং এর মধ্যে রেজুলেশন হলো যে আমরা যেহেতু এনটিআরসি ৭৭,০০০ শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না, অতএব এগুলি আমরা ম্যানেজমেন্ট কমিটিতে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিই। মানে এনটিআরসি আমি গঠন করেছিলাম 2004 সালে, এটা আমার আইডিয়া, যে অযাচিত যদি প্রতিষ্ঠান না হয় তাহলে সকলকে আমরা কোয়ালিফিকেশন টেস্ট নিয়ে একটা সার্টিফিকেট দিব, সার্টিফিকেট অনুযায়ী যে যেখানে জয়েন করে যেখানে জয়েন করবে, তাহলে ম্যানেজমেন্ট কমিটি কোনো রকম হয়রানি করতে পারবে না, কারণ সার্টিফিকেট যা আছে তারই তো দিতে হবে। আর এমন অবস্থা হয় না যে খাগড়াছড়ি ও কচুয়া এসে বসে আছে, অতএব আমাদের কোনো প্রবলেম ছিল না। এখন আওয়ামী লীগ গভর্নমেন্টে সেটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। 12তম এনটিআরসি 2015-তে পরীক্ষা নিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদের বয়স পাক। তারা আমি রাস্তাঘাটে গেলে আমাকে ধরে, গাড়ির নিচে মাথা দিয়ে দেয়। আর কি মুশকিলে পড়লাম, 18তম প্রায় 10,000 সেটা পোস্টিং দেয়নি। এখন 19তমতে নিতে হবে 77,000। কি মহা সমস্যা। তো এনটিআরসি মিটিংয়ে ওনারা আলোচনা করে বললেন যে স্যার আমরা পরীক্ষা নিয়ে ছেড়ে দেই, আপনারা ম্যানেজমেন্ট কমিটি তার অ্যাপয়েন্টমেন্ট দেয়। তার আগে আমি বললাম যে ট্রান্সফারগুলো আগে হয়ে যাক, যারা অন্যান্য জায়গায় আছে ট্রান্সফারগুলো হয়ে যাক। তাই ট্রান্সফারের জন্য সফটওয়্যার তৈরি করতে আমার 5 মাস গেল, বুঝলেন তো? এখন ট্রান্সফার হবে, তারপরে এটা করবে। তো ঠিক আছে, তো রেজুলেশন লেখা হলো, মাননীয় মন্ত্রী সংশোধন করো তো প্রজ্ঞাপন জারি হইবে। ওই জায়গাটা না লিখে রেজুলেশনে যেটা আলাপ হয়েছে সেইটা দিয়ে এক সাংবাদিক আছে আমাদের এখানে ঘুরঘুর করে, উনি এইটা দিয়ে দিচ্ছে। ও মা, রাত্রেবেলা কল প্রধানমন্ত্রী, কি ব্যাপার, কি হতো মিটিং? আবার শুনছি আন্দোলন নেমে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচিত প্রতিনিধিদের আন্দোলন নেমে গিয়েছে। মানে চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিয়ে দেখে না, চিলের পিছনে ছুটছে। কোথায় আমার সংশোধন, কোথায় মাননীয় প্রধানমন্ত্রী আলাপ, কোথায় কি, কোথায় আমি জানবো যে কতজন আছে, এটা নিয়ে কাজ করবো। তো এইভাবে মিসইন্টারপ্রিটেশন হয়ে যায়। তা আপনারা আবার কি করবেন না করবেন, এইখানে করার পরে রেজুলেশনটা মিডিয়ার সামনে একটু বলে দিন, তাহলে আমরা সেগুলিকে পরে অ্যাডাপ্ট করলে আমাদের উপরে আর দোষ পড়তে হবে না। আই ওয়ান্ট চেঞ্জ বাট দ্য প্রপার ওয়ে। এটা আমার আবেদন রইল, আপনার এই সেক্টরের লোক কিভাবে এই সেক্টর ডেভেলপ করবেন, দ্যাটস মাই আর্টস টু ইউ। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিষয়ে যদি কোনো কিছু থাকে সেটাও আপনারা এখানে আলোচনা করে আমাদের কাছে রিকমেন্ডেশন পাঠাবেন। আমরা আপনার বাইরে না। আমি যে পয়েন্টগুলি বলছি এগুলির বাইরে নতুন কিছু আছে যে আমি আর সময় দিতে পারছি না, আমি জোর করেছি। ওনার 9টা পয়েন্ট আপনারা ডিসকাশন করেন। আপনি পয়েন্ট ডিসকাশন 9টা এখানে করেন, করে আমাকে সলিউশন দেন। আপনারা ডিসকাশন করবেন, সলিউশন আমাদেরকে দিবেন, রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশন বেস আমরা কাজ করবো।
আর আপনি 9টা পয়েন্ট দিয়ে আমাকে ডিবেটে ফেলবেন না। ওইটা তো বলছি যে আপনারা কি রেজুলেশনটা নিলেন, কি রিকমেন্ডেশন করলেন, সেইটা যদি আপনি মিডিয়ার সামনে বলে দেন, তো মিডিয়া নোজ যে আজকে এই হাউস the largest gathering in the technical expertise in this house. Am I right? হ্যাঁ, আমার মনে হয় আমি যতটুকু চিনি চেহারা ওর থেকে বুঝেছে হাইস্ট ফোরাম। তবু সাহেবকে ধন্যবাদ যে একটা ফোরাম করে দিচ্ছে, তাই না? তা আপনারা রিকমেন্ডেশন করেন, আমরা এই চেঞ্জগুলো আপনাদের সাথে আলাপ করে আনি, চেঞ্জ আনতে হবে।